বাংলাদেশ সরকার ঠিক কিভাবে তার এই বিশাল অর্থনীতি চালানোর জন্য অর্থের যোগান দেয়, আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই ডিকোড করব। চলুন একদম বেসিক একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটা আস্ত দেশ গড়তে, রাস্তাঘাট বানাতে এত টাকা আসলে আসে কোথা থেকে? ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের প্রাত্যহিক জীবনের ছোট ছোট কাজগুলোই কিন্তু রাষ্ট্রের কোষাগার ভরতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। অর্থের এই পুরো জার্নিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আজকের আলোচনাটাকে 6টা সহজ ধাপে ভাগ করেছি। রেভিনিউ কালেকশন থেকে শুরু করে খরচ আর সিস্টেমের চ্যালেঞ্জগুলো সবই ধাপে ধাপে কভার করা হবে। প্রথমেই আসা যাক মূল কাঠামোর দিকে। জাতীয় আয়কে মূলত কয়টি খাতে ভাগ করা যায়? খুব সহজভাবে বললে আয়ের মূল খাত দুটি। একটি হলো ট্যাক্স রেভিনিউ বা কর রাজস্ব, যা মূলত দেশের মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আদায় করা হয়। আর অন্যটি হল নন ট্যাক্স রেভিনিউ বা অকর রাজস্ব। এগুলো ঠিক কর নয়, বরং সরকারি সেবা নেওয়ার বিনিময়ে দেওয়া ফি, টোল বা রাষ্ট্রায়ত্ত কোম্পানির মুনাফা থেকে আসে। এখানে একটা খুব কমন কনফিউশন ক্লিয়ার করা দরকার। রাষ্ট্র যখন বিদেশ থেকে কোনো লোন নেয় বা অনুদান পায়, সেটা কিন্তু সরাসরি রাজস্ব বা রেভিনিউ হিসেবে ধরা হয় না। সেগুলোকে মূলত ফাইন্যান্সিং বা অর্থায়নের অংশ হিসেবে ধরা হয়। এবার চলুন দ্বিতীয় ধাপে যাই। এই যে বিপুল পরিমাণ অর্থ, এর সবচেয়ে বড় সোর্সগুলো আসলে কি? সবচেয়ে মজার ব্যাপারটা এখানেই। আয়ের উৎসগুলোর দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায়, জাতীয় আয়ের সবচেয়ে বড় অংশটা কিন্তু আসে ভ্যাট থেকে। এরপর যথাক্রমে ইনকাম ট্যাক্স বা আয়কর এবং কাস্টমসের অবস্থান। ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স জিনিসটা আসলে সবার জীবনের সাথেই জড়িয়ে আছে। এটা মূলত একটা কনজাম্পশন ট্যাক্স, মানে প্রতিদিন কেনা জিনিসপত্র বা সেবার দামের ভেতরেই এটা লুকানো থাকে। তার মানে হলো, যখনই একটা নতুন স্মার্টফোন কেনা হয় কিংবা ছুটির দিনে কোনো রেস্টুরেন্টে খাওয়া হয়, এমনকি সুপার শপ থেকে নিত্য প্রয়োজনীয় বাজার করা হয়, তখন কিন্তু একদম সরাসরি সরকারকে ফান্ড দেওয়া হচ্ছে। আমাদের দেশে বেশিরভাগ কেনাকাটায় স্ট্যান্ডার্ড ভ্যাট রেট হল 15%। আর যেহেতু সমাজের প্রায় প্রতিটি মানুষই প্রতিদিন কোনো না কোনো পণ্য বা সেবা নিচ্ছেন, তাই সবার অজান্তেই এটা সরকারের সবচেয়ে বড় ইনকামের সোর্স হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে আয়কর বা ইনকাম ট্যাক্স হল সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। এটি নিশ্চিত করে যে সমাজের তুলনামূলক বিত্তবান ব্যক্তিরা এবং অনেক বেশি প্রফিট করা বড় বড় কোম্পানিগুলো, যেমন ব্যাংক বা ফ্যাক্টরি, তারা যেন জাতীয় উন্নয়নে আনুপাতিক হারে বড় একটা অংশ অবদান রাখে। আর তৃতীয় প্রধান স্তম্ভটি হল কাস্টমস ডিউটি বা শুল্ক। বিদেশ থেকে গাড়ি, ইলেকট্রনিক্স বা কাঁচামাল ইম্পোর্ট করার সময় এই ট্যাক্স দিতে হয়। এটা শুধু যে সরকারি আয় বাড়ায় তা নয়, বরং দেশীয় শিল্পকে বাইরের কম্পিটিশন থেকে বাঁচাতেও এটা দারুণ একটা স্ট্র্যাটেজিক টুল। ট্যাক্সগুলো তো চেনা হলো। এবার 3 নম্বর ধাপে দেখা যাক এই বিপুল পরিমাণ টাকা আসলে কালেক্ট করে কে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা সংক্ষেপে এনবিআর হল সেই মূল প্রতিষ্ঠান। কাজের সুবিধার্থে এরা মূলত 3টি আলাদা ডিপার্টমেন্টে ভাগ হয়ে কাজ করে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আয়কর তোলে, ভ্যাট ডিপার্টমেন্ট ভ্যাট দেখে, আর কাস্টমস ডিপার্টমেন্ট সামলায় ইম্পোর্ট এক্সপোর্টের শুল্ক। বেশ গোছানো একটা সিস্টেম। 4 নম্বর পয়েন্টে এসে যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে, এনবিআর যে এত টাকা কালেক্ট করল, এগুলো যায় কোথায়? এর উত্তরটা কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। দৈনন্দিন দেওয়া ওই ভ্যাট আর বছরের শেষে দেওয়া আয়করের টাকাগুলোই আসলে রূপ নেয় পদ্মা সেতুর মতো বড় বড় মেগা প্রজেক্টে। রাস্তাঘাট তৈরি, সরকারি স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা ভাতা কিংবা কৃষিতে দেওয়া ভর্তুকি, সবই কিন্তু আসে ওই ফান্ড থেকেই। তবে পুরো সিস্টেমটা শুনতে যতটা পারফেক্ট মনে হচ্ছে, বাস্তবে কিন্তু কিছু কাঠামোগত চ্যালেঞ্জ আছে। 5 নম্বর ধাপে আমরা সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। সবচেয়ে বড় 4টি সমস্যার কথা বলতে গেলে প্রথমেই আসে কর ফাঁকি দেওয়ার প্রবণতা। এরপর রয়েছে লো ট্যাক্স টু জিডিপি রেশিও, মানে বিশাল জনসংখ্যার দেশে ট্যাক্স দেওয়ার মানুষের সংখ্যা বেশ কম। আর এই কারণেই ভ্যাটের ওপর নির্ভরতা অনেক বেশি বেড়ে যায়, যার পুরো চাপটা গিয়ে পড়ে সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর উপর। পাশাপাশি কালেকশন সিস্টেমে থাকা দুর্নীতি ও জটিলতা তো রয়েছেই। এই সমস্যাগুলো সমাধান করে জাতীয় কোষাগারকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, আমাদের শেষ ধাপে থাকছে সেই ফিউচার ওয়ে আউটগুলো। সলিউশন হিসাবে মূলত পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজ করার কথা বলা হচ্ছে। অনলাইনে ভ্যাট ট্র্যাকিং, অটোমেটেড কাস্টমস এবং ট্যাক্স দেওয়ার পুরো প্রসেসটাকে ডিজিটাল আর সহজ করা গেলে করদাতার সংখ্যা যেমন বাড়বে, তেমনি দুর্নীতি ও অনিয়ম একদম কমে আসবে বলে আশা করা যায়। সবশেষে একটা পয়েন্ট ভেবে দেখার মতো, এই পুরো ট্যাক্স সিস্টেমটা যদি সত্যি পুরোপুরি ডিজিটাল আর আধুনিক হয়ে যায়, তাহলে কি দৈনন্দিন ভ্যাটের উপর থেকে সেই অতিরিক্ত চাপটা কমবে? আর তার মাধ্যমে কি দেশে সবার জন্য একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি গড়ে তোলা সম্ভব?
এই প্রশ্নটা রেখেই আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি।